শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ট্যাগ কোশ্চেন। পরীক্ষার হলে প্রায়ই আমরা ট্যাগ কোশ্চেনের ছোটোখাটো দু একটি সমস্যা নিয়ে ভুগে থাকি, যার পরিপ্রেক্ষিতে দেখা যায় খুব প্রত্যাশা নিয়ে হলে যাই যে ট্যাগ কোশ্চেনে পাশে পাস পাবো, কিন্তু খুব দু একটি আনকমন প্রশ্নের কারণে আমরা সেটি পাই না। আমরা সেই প্রশ্নগুলি আজকে দেখব। তো আসুন শুরু করি। ট্যাগ কোশ্চেন অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স উইথ হিডন সাবজেক্ট অ্যান্ড ভার্ব। আপনি ট্যাগ কোশ্চেনে কখনো কখনো এক্সক্লেমেটরি সেন্টেন্স পাবেন, যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আপনার সাবজেক্ট এবং ভার্বটিকে হিডন করা থাকবে। একটি বাক্য লিখি, হোয়াট আ ফুল। খেয়াল করুন, এই বাক্যটির শেষে সাবজেক্ট এবং ভার্ব নেই, এটুকু সবটুকু অবজেক্ট অংশ, এখানে সাবজেক্ট এবং ভার্ব নেই। তো এই যে হিডন সাবজেক্ট এবং ভার্ব, এটার পরিবর্তে সাধারণত আমরা যে উত্তরগুলো লিখে থাকি তা হচ্ছে আনটিউ, অর্থাৎ আমরা ধরে নিলাম যে এখানে লেখা ছিল ইউআর, আমরা সেটাকে আনটিউ বানিয়ে দিয়েছি। কখনো কখনো লিখে থাকি ইজন্ট হি, অথবা যদি মেয়ে হয় মহিলা হয় তাহলে সি। ধরে নিলাম যে এইখানে আমাদের হি সি একটা কিছু আছে, হি ইজ সি ইজ আছে, সেটা আমরা লিখে দিতে পারি। অথবা কখনো কখনো লিখি আনটাই, অর্থাৎ এখানে যদি লেখা থাকে, এখানে যদি হিডন থাকে অর্থাৎ গোপন থাকে আই অ্যাম। তো এখন কথা হচ্ছে আমরা বুঝবো কী করে যে এইখানে কোনটা আছে আর আমি এই তিনটার মধ্যে কোনটা লিখব। তো আমরা বুঝবো কী করে যে এইখানে যে হিডন আছে সেই হিডনটা কে আছে, ইউ আছে না আই আছে না হি সি আছে, সেটা আমরা বুঝবো কী করে। সেটা বুঝতে হলে ওর পাশের যে সাপোর্টিং সেন্টেন্স থাকবে, এই বাক্যের সাথে, এই জাতীয় বাক্যের সাথে আরেকটি সাপোর্টিং সেন্টেন্স থাকবে। সেই সাপোর্টিং সেন্টেন্স অথবা সাপোর্টিং প্যাসেজটি দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এইখানে কি হিডন করা আছে। তো আসুন আমরা একটি উদাহরণ দিই। ইটস কোয়াইট অ্যান ইজি ম্যাটার। এটা খুবই একটি সহজ বিষয়, বাট ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু তুমি এটা বুঝতে পারো না। হোয়াট আ ফুল, কে নির্বোধ, কে, এই তুমি কে বলেছি। হোয়াট আ ফুল ইউ আর, এটা প্রেজেন্ট টেন্স, আমরা ইউ এর পরে একটা প্রেজেন্ট বি ভার্ব বলে দেবো। তো এই প্রেজেন্ট বিটা কি অ্যামিজার, তো ইউ এর পরে বসে কি আর, তার অর্থ এইখানে লুকিয়ে আছে ইউ আর। হোয়াট আ ফুল ইউ আর কাকে বলেছি। আরেকবার দেখুন, ইটস কোয়াইট অ্যান ইজি ম্যাটার, এটি খুব সহজ একটি বিষয়, বাট ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু তুমি বুঝতে পারো না। কে বুঝতে পারে না, ইউ, তার অর্থ সে বুঝতে পারে না, তখন আমি তাকে বলি হোয়াট আ ফুল, কিন্তু আমি এখানে ইউ আর বলি নাই। তাহলে এইখানে আমার হিডন আছে ইউ এবং সাথে একটি বিভার্ব আর। তাহলে আরটা আগে আসবে ট্যাগ কোশ্চেনে। খেয়াল করুন, আমি আর লিখেছি, এটা হাবোধক বাক্য আমি নট লিখেছি, আর এই যে বললাম এখানে হিডন ইউ আছে সেটা আমি বসিয়ে দিয়েছি। তারপর একটি আসুন, ইটস কোয়াইট অ্যান ইজি ম্যাটার, এটা খুবই সহজ বিষয়, বাট রহিম কান্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু রহিম এটা বুঝতে পারে না। কে বুঝতে পারে না, রহিম। তাহলে রহিমকে তখন আমরা বললাম হোয়াট এ ফুল, কি নির্বোধ, নির্বোধ বোকা, কে, রহিম। তার মানে এইখানে লুকিয়ে আছে রহিম, এবং রহিমের সাথে আমরা একটু বলবো বিভার্ব অ্যামিজার ইজ। তো রহিমকে তো আমরা এখানে বলতে পারবো না, আমরা বলতে পারবো এখানে হি। তো এইখানে যদি হি লুকিয়ে থাকে তাহলে উত্তরটা হি এবং সাথে আছে একটি ইজ অর্থাৎ বিভার্ব। তো প্রথমে আমরা লিখবো ইজ, সাথে একটি নট, এটি হাবোধক বাক্য। আর এই যে এখানে লুকিয়ে আছে রহিম, সেই রহিমের পরিবর্তে আমরা লিখেছি ইজ, রহিমের পরিবর্তে আমরা লিখেছি হি। তারপর এটি আসুন, ইটস কোয়াইট অ্যান ইজি ম্যাটার, একই সেন্টেন্স কিন্তু আমি বারবার লিখছি যাহাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ইটস কোয়াইট অ্যান ইজি ম্যাটার, এটা খুবই একটি সহজ বিষয়, বাট আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি বুঝতে পারি না। কে বুঝতে পারেন এবার আমি বুঝতে পারি না। তাহলে হোয়াট আ ফুল, কি বললো আমাকে, হোয়াট আ ফুল আই অ্যাম, আমি কি নির্বোধ। এইখানে লুকিয়ে আছে আইয়ের সাথে বিভার্বটা হচ্ছে অ্যাম। তাহলে এখানে লুকিয়েছে হোয়াট আ ফুল আই অ্যাম। তো এখানে যদি আই অ্যাম হয়ে থাকে, আমরা জানি অ্যাম অক্সিলারি, অ্যাম ভার্বের ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে অ্যামটা হয়ে যায় আর। তাহলে আমরা লিখলাম আর, সাথে এটা হাবোধক একটি নট, এবং এই যে বললাম এখানে আই আছে, এই আইটা লুকিয়ে আছে, হিডন করা আছে, তাহলে আমি বসিয়ে দিলাম আই। তাহলে আন্ট আই। তাহলে কি বুঝলাম আমরা যখন এরকম সংক্ষিপ্ত আকারে এমন সংক্ষিপ্ত আকারে লেখা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখব যার শেষে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, তাই তখন ওই সাবজেক্ট এবং ভার্বটাকে আমাদের খুঁজে নিতে হবে এই সেন্টেন্সের বাকি শব্দ, বাকি বাক্যের অংশগুলো দেখে, বাকি সেন্টেন্সগুলো দেখে। অথবা এটি যদি একটি প্যাসেজ আকারে হয়, তখন প্যাসেজটা বলে দেবে যে এইখানে কি লুকিয়ে আছে। এইভাবে আপনারাও ধরবেন আশা করি। একেবারেই সহজ জিনিস বলেছি, কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে খুব তালগোল পাকিয়ে দিই। আশা করি এখন থেকে আর এটা আমাদের তালগোল পাকিয়ে দেবে না। তারপর এটি আসুন 12, হু কেয়ার্স। এরকম বাক্য আপনারা দেখে থাকবেন, হু কেয়ার্স, হু গোজ, হু নোজ ইত্যাদি। তার বাংলাটা বলছি আমি পরে। আর কি, দিস, দ্যাট, দিজ এবং দোজ।
এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো আর এই জাতীয় সেন্টেন্সটি যখন আপনার ট্যাগ কোশ্চেনের প্রশ্নপত্রে থাকে, আপনার প্রশ্নপত্রের মধ্যে যখন থাকে, তখন তার ট্যাগ কোশ্চেন করবেন কি করে। তো আমরা প্রথমে এইটার দেখব। আসুন আমরা একটা লিখলাম হু কেয়ার্স, সেম সেন্টেন্স আরেকবার লিখেছি। তো প্রথমে বলি হু কেয়ার্সের বাংলা কি। হু কেয়ার্স, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নেই, এখানে একটা কমা দেওয়া আছে। হু কেয়ার্স এর বাংলা হচ্ছে কে গ্রাহ্য করে। কে গ্রাহ্য করে তার একটা হিডেন মিনিং আছে, অর্থাৎ ইনার মিনিং আছে একটা। তো ইনসাইড মিনিংটা কি? হু কেয়ার্স, কে গ্রাহ্য করে, এর অর্থ হচ্ছে কেউ গ্রাহ্য করে না। খেয়াল করুন আমি না বলেছি, তার অর্থ সেন্টেন্সটি নেগেটিভ, এটি একটি নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপরে আসুন হু কেয়ার্স, কে গ্রাহ্য করে। এই হু দিয়ে আমি কাকে বুঝিয়েছি? কে গ্রাহ্য করে, তার মানে কেউ গ্রাহ্য করে না। কেউ গ্রাহ্য করে না মানে কি, এখানে আমি বুঝাতে এসেছি অর্থ মোর দেন ওয়ান বাট নট ম্যানি, অনেকে নয় তবে সংখ্যায় একের বেশি। তো সংখ্যায় একের বেশি কিন্তু অনেকে নেই, অনেকে না, তার অর্থ এটা প্লুরাল। তো এটা যদি প্লুরাল হয় তাহলে এদিকে কি যাবে? দেই যাবে। তাহলে আমরা শুরু করি আগে, এটি ভার্বের কোন ফর্ম আছে? এস ফর্ম আছে। ভার্বের এস ফর্ম থাকলে ট্যাগ কোশ্চেনে কি লিখি আমরা? ডাজ লিখি। খেয়াল করুন আমি ডাজ লিখেছি, কিন্তু আমি এখানে ডাজ লিখতে পারবো না। কেন পারবো না? এই যে হুয়ের পরিবর্তে আমি বলেছি হুট এখানে সিঙ্গুলার নয়, হুট এখানে প্লুরাল। তাহলে এটা যদি প্লুরাল হয় তাহলে এদিকে তার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? দেই নিয়ে আসবো। তো এখানে যখন দেই আসবে, দেইর সাথে তো আর ডাজ লেখা যায় না, তাহলে দেইর সাথে বসে কি? ডু বসে। এই যে আমরা ইয়েস কেটে দিয়েছি। যদি এখানে দেই আসবে, দেইর সাথে যদি ডু বসে, কিন্তু এইটি তো না নাবোধক সেন্টেন্স। নাবোধক সেন্টেন্স কেমন করে হলো? যে প্রথমে বলেছি হু কেয়ার্স, কে গ্রাহ্য করে, তার অর্থ কেউ গ্রাহ্য করে না। এর মধ্যে একটি নাবোধক শব্দ লুকিয়ে আছে এই বাক্যের মধ্যে, তাহলে এখানে আমি নট লিখতে পারবো না। শুধু যা করবো তা হচ্ছে এই হুটাকে আমি এখানে এসে বসিয়ে দেবো, কিন্তু লিখবো কি তার পরিবর্তে? দেই লিখবো। খেয়াল করুন আমি লিখেছি দেই। তাহলে উত্তরটি দাঁড়ালো ডু দেই। আমরা সাধারণত এটা মুখস্থ করি, কিন্তু কেন ডু দেই লিখি আমরা অনেকেই সেটা জানি না। আশা করি এই জাতীয় সেন্টেন্স হু গোজ, হু কামস, হু নোজ, হু কেয়ার্স, এই জাতীয় সেন্টেন্স থাকলে আমরা এই হু ডু দেই লিখবো ঠিকই, কিন্তু সেটা বুঝে লিখবো। তারপর এটা আসুন, এগুলো একেবারে সহজ, খুব সংক্ষেপে আমরা দেখব। দিস ইজ হাসান, এই হয় হাসান। তো দিস দিয়ে যখন সেন্টেন্স শুরু হয় তখন তার ট্যাগ কোশ্চেনের দিসটাকে আপনি ইট বানিয়ে দেবেন। খেয়াল করুন ইজন্ট ইট, এই যে ইসটা আমি নিয়ে এসেছি এখানে, আর এটি হাবোধক একটি নট লিখেছি, আর এই যে আমাদের দিসটাকে আমরা এখানে কি বানিয়ে দিয়েছি? ইট। তবে দিস যদি কোনো ব্যক্তিকে বুঝিয়ে থাকে, ইচ্ছা করলে আপনি ট্যাগ কোশ্চেনটার আরেকটা অল্টারনেটিভ লিখতে পারেন, ইজন্ট হি। খেয়াল করুন আমি ইজ নিয়ে এসেছি এখানে, সাথে একটি নট। এইবার আমি দিসটাকে কাকে বুঝিয়েছি? দিস হাসানকে বুঝিয়েছে, সরাসরি আমি হাসানের প্রোনাউনটা এখানে লিখে দিয়েছি হি। অর্থাৎ এটা কেবলমাত্র ব্যক্তি হলেই সম্ভব আপনি এই দুইটা উত্তর লিখতে পারবেন। দিস যখন কোনো ব্যক্তিকে বোঝাবে তখন আপনি ইট এবং হি সি লিখতে পারবেন, কিন্তু যদি ব্যক্তিকে না বুঝিয়ে প্রাণী বা অন্য কোনো বস্তুকে বোঝায় তাহলে কেবলমাত্র ইট লিখবেন। দেখবো আমরা একটু পরে। আসুন পরেরটি, দ্যাট ইজ সামিরা। খেয়াল করুন এবার একটি মেয়েকে বুঝিয়েছি, আমরা কি লিখবো? প্রথমে ইজন্ট ইট, এই যে আমাদের ইজ নট, আর এই দ্যাটের পরিবর্তে ইট। তাহলে দিস এবং দ্যাটের পরিবর্তে কি লিখলাম? আমরা ইট লিখলাম। এবার এটা যেহেতু একটি প্রাণী যেহেতু এটা মানুষকে বুঝিয়েছে, তাহলে আমরা ইচ্ছা করলে লিখতে পারবো ইজন্ট সি কার পরিবর্তে বসেছে? সামিরা। অর্থাৎ দ্যাটটা সামিরাকে দ্যাটটা সামিরাকে বুঝিয়েছে, তা আমরা দ্যাটের পরিবর্তে আমরা সি লিখে দিয়েছি। তবে আপনি ইচ্ছা করলে এই দুটাই লিখতে পারেন, এবং এই দুটাই লিখবেন আপনি এদিকে যাওয়ার দরকার নেই। তারপর একটি আসুন, দিস ইজ আ ক্যাট, এটা একটি প্রাণী, ইতর প্রাণী, কোনো হিসাব নেই, আমরা দিসের পরিবর্তে ইট লিখে দেবো। আমরা লিখেছি ইজন্ট ইট, নট লিখেছি এটা হাবোধক। পরেরটি, দ্যাট ইজ আ ডগ, এ হচ্ছে একটি কুকুর, এটাও একটি প্রাণীবাচক ইতর প্রাণী, তাহলে দ্যাটের পরিবর্তে আমরা সরাসরি ইট লিখে দেবো। আমরা লিখেছি ইজন্ট ইট। পরেরটি আসুন, দিজ আর সাম অ্যাপেলস, এগুলো হচ্ছে কিছু আপেল, সরাসরি আটটা চলে যাবে, গেসের সাথে একটা নট যাবে, আর দিসটাকে আমরা দেই বানিয়ে দেবো, অর্থাৎ দিজ এবং দোজ থাকলে দেই হয়ে যাবে। পরেরটি দেখুন, দোজ আর ওয়াইল্ড বার্ডস, ওইগুলো হচ্ছে বন্যপ্রাণী, সরাসরি আমরা আরটা নিয়ে যাবো, এখানে নেব এবং সাথে একটি নট নেব, আর এই দোজটাকে আমরা কি বানিয়ে দেবো? দেই বানিয়ে দেবো। কিচ্ছু বোঝার নেই তেমন কিছু, শুধু এই সেন্টেন্সটাই ছিল একটু ব্যতিক্রমী, খুব ভিন্নধর্মী সেন্টেন্স, এটা আমরা মুখস্থ করি উত্তরটা। তবে আমি আজকে আপনাদের বুঝিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন কেন এটা ডু দেই হয়েছে। তারপর একটা শোন, আই উই হি সি দে ইউ, অর্থাৎ আপনার সেন্টেন্সের সাবজেক্টে যখন একাধিক পার্সোনাল প্রোনাউন থাকবে, ব্যক্তিবাচক প্রোনাউন থাকবে, তখন আপনি সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে কি লিখবেন? আসুন কি লিখবো আমরা দেখি। আই, ইউ অ্যান্ড হি আর ফ্রেন্ডস। খেয়াল করুন এখানে তিনটা পার্সন আছে, আই, ইউ এবং হি। তিনটা পার্সন যখন থাকবে তখন আপনি এখানে আনবেন কাকে? আপনি আনবেন এই আইকে, অর্থাৎ ফার্স্ট পার্সনকে আনবেন, তবে তার প্লুরাল ফর্মটি। খেয়াল করুন আমরা লিখেছি আন্ট উই, তাহলে আইটা কি হয়ে গেছে? উই।
আমি, তুমি এবং সে বন্ধু তিনজন মিলে কি আর একজন হইতে পারো? আমি হইতে পারবো? আমরা হইতে হবে, তাই আমি এটাকে ওই বানিয়ে দিয়েছি। তার অর্থ কি? সহজ কথা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, একাধিক পারসন যখন ব্যক্তিবাচক পারসন যখন আপনার সাবজেক্টে থাকবে, ফার্স্ট পারসন থাকলে সেটা এখানে হয়ে যাবে উই। আই থাকলেও উই, সরি, আই থাকলেও উই থাকলেও উই, পরেরটা আসুন। এই আমাদের উই অ্যান্ড ইউ আর ফ্রেন্ডস, আমরা এবং তোমরা বন্ধু। তাহলে উই সরাসরি এখানে চলে যাবে উই। এই যে আমরা উই লিখেছি, আর অক্সিলারি কই? এই আমাদের অক্সিলারি। আর নট কেন লিখেছি আমরা সবাই জানি। পরেরটা আসুন, ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস। এবার এখানে আই ছিল আগে, এবার আই আসে পরে, কিন্তু আমাদের উত্তরটি খেয়াল করুন, আন্ট উই। দেখেন প্রত্যেকবার আমি উই লিখেছি, কারণ প্রত্যেকবার এখানে কোন পার্সন আছে? ফার্স্ট পার্সন আছে। তাহলে ফার্স্ট পার্সনের প্রাধান্য আমরা বুঝে ফেলেছি যে একাধিক পার্সন যখন আমাদের সেন্টেন্সের সাবজেক্টে থাকবে তখন সর্বদাই ফার্স্ট পার্সন থাকলেই আমরা লিখব উই, আর অক্সিলারির হিসাব আগের মতো। পরেরটা আসুন, হি অ্যান্ড ইউ আর ফ্রেন্ডস। এইবার ফার্স্ট পার্সন নেই, কিন্তু আছে সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন যখন থাকবে না তখন সেকেন্ড পার্সনকে আপনি প্রায়োরিটি দেবেন, প্রাধান্য দেবেন এবং তাকেই নিয়ে যাবেন। তাই নিয়ে গেছি আমরা আন্ট উই। পরেরটি আসুন, হি অ্যান্ড শি আর ফ্রেন্ডস। সে এবং সে বন্ধু, অর্থাৎ একটি মেয়ে এবং একটি ছেলে, তারা দুজন বন্ধু। তো এই যে তারা দুজন বন্ধু, এখানে না আসি আমি আর না আসো তুমি, আমিও নেই তুমিও নেই। তাহলে আমি আর তুমি যখন না থাকবে তখন সরাসরি সেটা দেই হয়ে যাবে, আর বাকি এটা একই নিয়মে যাবে। আমরা লিখেছি আন্ট দেই। আশা করি একাধিক পার্সন যখন আমাদের সেন্টেন্সের সাবজেক্টে থাকবে তখন তাকে আমরা এইখানে উই লিখবো না, ইউ লিখবো না, দেই লিখবো, তা আমরা বুঝে ফেলেছি। উই লিখব কখন? যখন সেন্টেন্সের মধ্যে একাধিক পার্সনের সাথে ফার্স্ট পার্সন থাকবে। ইউ লিখব কখন? যখন ফার্স্ট পার্সন থাকবে না কিন্তু একাধিক পার্সনের মধ্যে সেকেন্ড পার্সন থাকবে। আর ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন আপনি যখন কিছুই না পাবেন তখন সেটাকে তেই বানিয়ে দিবেন। আসুন 14 নম্বর রুলস 14। এইখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখব। কিছু ভার্ব আছে ইংরেজিতে যাদের তিনটা রূপ একরকম। খেয়াল করেন, পুট, ফুট, ফুট, বাকিগুলো সব একরকম। আমি একটা পড়ে নিলাম, পুট এবং পুট। এখন এদের যখন আমি ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, এরা যখন বাক্যে ব্যবহৃত হবে, ধরবো কী করে যে এরা প্রেজেন্টে আছে না পাস্টে আছে না পাস্ট পার্টিসিপল আছে? এইটা ধরা সহজ, কারণ এর আগে একটা অক্সিলারি থাকবেই। পাস্ট পার্টিসিপল মানে তার আগে একটা অক্সিলারি থাকবে। এইটা নিয়ে আমাদের হিসাব নেই, আমরা হিসাব করবো এই দুইটোর, প্রেজেন্ট হবে না পাস্ট হবে। আসুন একটি বাক্য লিখি, আই পুট দ্য পেন ইনটু দ্য ড্রয়ার। আমি ড্রয়ারের মধ্যে কলমটি রাখি। ধরে নিলাম যে আমি এটা ভার্বের পাস্ট রূপে লিখেছি, এটা সরি, ধরে নিলাম যে আমি এটা ভার্বের প্রেজেন্ট রূপে লিখেছি। তো এটা যদি ভার্বের প্রেজেন্ট হয়, আমরা জানি ভার্বের প্রেজেন্ট হলে ট্যাগ কোয়েশ্চেনের প্রথমে বসে একটি ডু, আমরা লিখলাম ডু, এটির হাবোধক একটি নট লিখলাম, আর এই আই আমাদের এখানে গিয়ে বসে গেল। তাহলে ডোন্ট আই, ডু কেন হয়েছে? এটা ভার্বের প্রেজেন্ট রূপ। আরেকটা আসুন, এ পুট দ্য পেন ইনটু দ্য ড্রয়ার। তুমি কলমটি ড্রয়ারের মধ্যে রাখো। তাহলে আবারও এটা ভার্বের প্রেজেন্ট রূপ। এটি যদি ভার্বের প্রেজেন্ট হয় তাহলে আমরা কী লিখবো? ডু লিখবো, সাথে একটি নট লিখবো, কারণ এটা হাবোধক। আর ইউ কোথায় পেলাম? এই আমাদের ইউ এখানে গিয়ে বসেছে। তারপর একটি আসুন, হি পুট দ্য পেন ইনটু দ্য ড্রয়ার। সে কলমটি ড্রয়ারের মধ্যে রাখে। এইটা আমরা বলতে পারছি কি? পারছি না মনে হয়। তো এখন আমরা উত্তরটা কী লিখবো? খেয়াল করুন, ডোন্ট হি। না, ডোন্ট হি লেখা যাবে না। কেন লেখা যাবে না? শুনে নিন। এখানে আমাদের যখন এই দুটো ভার্ব ছিল প্রেজেন্ট রূপে, তার সাবজেক্ট ছিল আই এবং ইউ, এটি ফার্স্ট পার্সন এবং এটি সেকেন্ড পার্সন। এবারও আমরা একই ফর্মের ভার্ব লিখেছি পুট, কিন্তু আমাদের সাবজেক্টটি থার্ড পার্সন হি, এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সেই পঞ্চম, চতুর্থ, পঞ্চম শ্রেণী থেকে পড়ে আসছি যে প্রেজেন্ট ভার্বের সাবজেক্টটি যখন হি, শি, ইট অথবা যে কোনো একটি নাম অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন তার শেষে একটি এস বা ইয়েস লিখতে হয়। আছে কি এখানে এস বিএস? নেই। তার অর্থ এটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলতে পারছি না। এটাকে যদি প্রেজেন্ট টেন্স বলতে না পারি তাহলে আমরা এই ডু নট লিখতে পারবো না। তাহলে এটা কোন টেন্স? এটা ভার্বের পাস্ট টেন্স। এই পুটটা আমাদের এখানে লিখেছি, কারণ পাস্ট টেন্স যখন আমরা বলছি তখন যে কোনো পার্সনের সাথে পাস্ট টেন্স লেখা যায়, এস বিএস এর কোনো দরকার নেই। তাহলে আমরা উত্তর লিখব ডিড, যেহেতু এটা পাস্ট টেন্স। ডিড লিখব, নট লিখেছি এটা হাবোধক, তারপরে এই হিট আমরা বসিয়ে দিয়েছি। এখন আসুন, এই যে আমরা ভার্বটি লিখেছি এটা প্রেজেন্ট টেন্স, তো এই ভার্বটাকে ইচ্ছা করলে আমরা পাস্ট টেন্সও বলতে পারি। কেন বলতে পারি? কারণ এটা আমাদের খণ্ড বাক্য, এটা কোনো গল্প নয়। আই পুট দ্য পেন ইনটু দ্য ড্রয়ার, আমি কলমটি ড্রয়ারের মধ্যে রাখি। আমি যদি বলতাম আমি কলমটি ড্রয়ারের মধ্যে রেখেছিলাম, তখনও আপনি এই ইংরেজিটাই লিখতেন, আই পুট দ্য পেন ইনটু দ্য ড্রয়ার। তার মানে এটি প্রেজেন্ট এবং পাস্ট দুইটোরই কাজ করে। দুইটোরই যদি কাজ করে তাহলে এর উত্তর তো ডিডন্টও হতে পারে। তার মানে লিখলাম ডিডন্ট, আই লিখলাম। একইভাবে ইউ পুট দ্য পেন ইনটু দ্য ড্রয়ার,
তুমি কলমটি ড্রয়ারের মধ্যে রেখেছিলে, এটাও ভার্বের পাস্ট হইতে পারে, তাহলে উত্তর এটাও হবে ডিডন্ট ইউ। কিন্তু এটাকে আমরা কোনো রকমই প্রেজেন্ট টেন্স বলতে পারছি না। প্রেজেন্ট হইতে হলে এর শেষে একটা এস বিএস লাগবে। কিসের কারণে? এই থার্ড পারসন সিঙ্গুলার কারণে। তো আমরা এই উত্তরটি তাহলে আমরা লিখতে পারছি, এটা রাখতে পারছি না, এটা আমরা কেটেই দিই, এটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের উত্তরটা হয়েছে কি ডিডন্ট হি, কারণ এটি ভার্বের পাস্ট। এই বাকি নিয়ম একরকম। আশা করি একই ভার্বের যখন রূপ, একাধিক রূপ যখন একই বানানে লেখা হয় তখন নিশ্চয়ই আপনি তার ট্যাগ কোয়েশ্চেন করতে গিয়ে আর ঝামেলায় পড়বেন না। চলুন শেষ নিয়মটি, এটি হচ্ছে আমাদের শেষ নিয়ম। দ্য মুন শাইন্স ডাজন্ট ইট অর ডাজন্ট শি। কী লিখবো আমরা যখন এইরকম বাক্য হবে? উদাহরণ দিয়ে আসুন। দ্য মুন শাইন্স আস, চন্দ্র আমাদের কিরণ দেয়। তো চন্দ্র আমাদের কিরণ দেয়, এটি ভার্বের কোন রূপ আছে? প্রেজেন্ট ফর্ম আছে, শেষে একটি এস আছে, তাহলে আমরা ডাজ দিয়ে শুরু করবো, আমরা ডাজ লিখেছি। এটি হাবোধক সেন্টেন্স, একটি নট লিখেছি। আর দ্য মুন হচ্ছে বস্তু, বস্তুর সিঙ্গুলার নাউন, বস্তুবাচক সিঙ্গুলার নাউন, তার পরিবর্তে ইট বসবে। কোনো রকম ঝামেলা নেই বাক্যটিতে। পরের বাক্যটিতে ঝামেলা, দেখুন এখানে। দ্য মুন শাইন্স আস উইথ আর সিলভারি লাইট, চন্দ্র আমাদের আলো দেয়। কি কেমন আলো দেয়? উইথ আর সিলভারি লাইট, তার রূপালী আলো দিয়ে আমাদের আলোকিত করে। এবার খেয়াল করুন, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং শেষে এসবিএস আছে, কিন্তু এই বাক্যের মধ্যে একটি হার শব্দের ব্যবহার আছে। দ্য মুন শাইন্স আস উইথ হার সিলভারি লাইট, চন্দ্র তার রূপালী আলো দিয়ে আমাদের আলোকিত করে। তাহলে এই যে মুনকে আমি একটি ফ্যামিনিন জেন্ডার দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো যখন কোনো বস্তুকে ফ্যামিনিন জেন্ডার দিয়ে উল্লেখ করা হবে তখন তার ট্যাগ কোয়েশ্চেন আপনি ইট লিখতে পারবেন না। খেয়াল করুন, ডাজন্ট শি লিখেছি, কারণ এই মুনটাকে এবার আমি স্ত্রীলিঙ্গ ফ্যামিনিন জেন্ডার হিসেবে দেখেছি। তাহলে এখানে আমি মনের পরিবর্তে ইট লিখলাম, এখানে মনের পরিবর্তে শি লিখলাম, কারণ এই মুনটাকে এই ফ্যামিনিন জেন্ডারটা দিয়ে এই মুনটাকে ফ্যামিনিন জেন্ডার হিসাবে কাউন্ট করা হয়েছে, হিসাব করা হয়েছে, দেখা হয়েছে। তারপর টেশন, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ একটি চমৎকার সুন্দর দেশ। তো আমরা লিখেছি ইজন্ট ইট, বাংলাদেশ একটি বস্তুবাচক নাউন, তার পরিবর্তে ইট লিখেছি সিঙ্গুলার। ইজ কেন? এই যে ইজ, নট কেন? এই যে হাবোধক বাক্য, পরের টেশন। বাংলাদেশ অ্যাট্রাক্টস ফরেনার্স, বাংলাদেশ বিদেশিদের আকর্ষণ করে উইথ আর সেনিক বিউটি, তার মনোরম সৌন্দর্য দিয়ে। খেয়াল করুন, আবার এখানে একটি ফ্যামিনিন জেন্ডার আছে। কাকে বুঝিয়েছে? এই বাংলাদেশকে বুঝিয়েছে। এইবার আমি ইট লিখতে পারবো না, এবার আমাকে লিখতে হবে ডাজন্ট শি। ডাজ কোথা থেকে এসেছে? এই আমাদের ভার্বের এস ফর্ম, প্রেজেন্ট টু আছে, শেষে এস আছে, তাই আমরা ডাজ লিখেছি, নট লিখেছি, এটা হাবোধক। আর শি কোথা থেকে পেয়েছি? বাংলাদেশ থেকে পেয়েছি। আরেকটি বাক্য আসুন, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, এখানে আমরা লিখেছিলাম দ্য পদ্মা ফ্লোজ, এখানে লিখেছি দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। তো পদ্মা ইজ এ বিগ রিভার, তাহলে ইস্ট আছে, আমরা ইস্টে লিখবো, সাথে একটি নট লিখবো। দ্য পদ্মা একটি নদীর নাম, বস্তুবাচক নাউন, তার পরিবর্তে ইট লিখেছি। কিন্তু দ্য পদ্মা সাউন্ডস আস উইথ আর মারমারিং সাউন্ড, পদ্মা তার কুলুকুলু টানে আমাদের বিমুগ্ধ করে। খেয়াল করুন, এই আমাদের ভার্বটা আছে, ভার্বের প্রেজেন্ট রূপ, শেষে এস আছে, তাহলে আমরা ডাজ লিখব। কিন্তু ডাজের সাথে নট লিখে এই সাবজেক্টে এবার আমরা ইট লিখে নাই, কি লিখেছি? শি লিখেছি, কারণ এই যে পদ্মাকে এখানে আমরা ফ্যামিনিন জেন্ডার হিসাবে দেখিয়ে দিয়েছি। তো এই সকল নাউনগুলা যখন এই সকল নাউনগুলা যখন মুন, কান্ট্রি, তারপরে নদীর নাম ইত্যাদি, এর যখন সেন্টেন্সের সাবজেক্ট হবে, ওই সেন্টেন্সের মাঝে এদেরকে যদি ফ্যামিনিন জেন্ডার হিসেবে কোনো উল্লেখিত কোনো শব্দ থাকে তখন আমরা সেই নাউনগুলোকে এদিকে স্ত্রীলিঙ্গ অর্থাৎ শি হিসাবে দেখিয়ে দেব। এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, 15টি রুলস ট্যাগ কোয়েশ্চেন, মূলত এগুলো অ্যাডভান্স স্টুডেন্টের জন্য, যারা ট্যাগ কোয়েশ্চেন ভালো বুঝেছে। কোথাও কোথাও সমস্যা, মূলত এই কোয়েশ্চেনগুলো তাদের জন্য। এই 15টি রুলসের উপরে আমার 15টি আলাদা আলাদা টিউটোরিয়াল আছে। আপনারা যারা আপনারা যারা ট্যাগ কোয়েশ্চেন কম বুঝেন তারা ওইগুলো দেখে নেবেন। তো পরবর্তী ক্লিপ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লিপ, আজকের ভিডিও, আজকের টিউটোরিয়াল। থ্যাংক ইউ সবাইকে।